আজকে আমরা ক্লাস 10-এর অঙ্কের 3 নম্বর মডেল অ্যাক্টিভিটি টাস্কটাকে নিয়ে আলোচনা করব। এখানে প্রথম প্রশ্নে কি বলছে দেখা যাক। বলছে যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো হচ্ছে পরস্পর সম্পূরক। মানে এখানে আমাদের প্রমাণ করতে হবে যে একটা বৃত্তস্থ চতুর্ভুজ মানে একটা চতুর্ভুজ যেটা বৃত্তের মধ্যে অবস্থিত রয়েছে তার বিপরীত কোণগুলো হচ্ছে সম্পূরক কোণ। ধরে নেওয়া যাক ও কেন্দ্রীয় বৃত্তের মধ্যে অবস্থিত রয়েছে একটা চতুর্ভুজ, সেটা হচ্ছে ABCD। ABCD চতুর্ভুজটা ও কেন্দ্রীয় বৃত্তের মধ্যে অবস্থিত রয়েছে। এবার এই যে চতুর্ভুজের বিপরীত কোণগুলো সেই কোণগুলোর যোগফলটা হবে 180 ডিগ্রি, সেটা আমাদের প্রুফ করতে হবে। মানে এই কোণটা এবং এই কোণটা, এই দুটো কোণের যোগফল হবে 180 ডিগ্রি। আবার একই রকমভাবে এই কোণটা এবং এই কোণটা, এদের যোগফলটা হবে 180 ডিগ্রি, সেটা আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছে। এই উপপাদ্যটা তোমাদের বইতেই রয়েছে, 38 নাম্বার উপপাদ্য। তো দেখে নেওয়া যাক, আমি বই থেকে এটাকে বুঝিয়ে দিচ্ছি। এখানে প্রদত্ত দেওয়া রয়েছে, বলছে ও কেন্দ্রীয় বৃত্তের ABCD একটি চতুর্ভুজ। এটা প্রথমেই গিভেন ছিল, ও কেন্দ্রীয় বৃত্তের ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এখানে প্রমাণ করতে দেওয়া হয়েছে ABC বলতে এই কোণটা, এবং ADC বলতে হচ্ছে এই কোণটা, এই দুটো কোণের যোগফল হচ্ছে 2 সমকোণ। এবং BAD বলতে হচ্ছে এই কোণটা, আর এটা হচ্ছে BCD বলতে হচ্ছে এই কোণটা, এই দুটো কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। মানে এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। আবার এই কোণটা এবং এই কোণটা, এই দুটো কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তো এটা প্রুফ করার জন্য কি করা হয়েছে, একটা অঙ্কন করা হয়েছে। অঙ্কনটা হচ্ছে বৃত্তের কেন্দ্রের সঙ্গে এইটাকে, মানে ও এর সাথে এইটাকে এবং ও এর সাথে সিটাকে যুক্ত করে দেওয়া হয়েছে। এবার প্রমাণটা দেখে নেওয়া যাক। এর আগে একটা উপপাদ্য ছিল, সেখানে বলা হয়েছিল যে যে কোনো বৃত্তের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের ডবল হয়। এর আগে একটা থিওরেম ছিল, সেখানে বলা হয়েছিল যে বৃত্তের কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের ডবল। মানে এই যে AOC, এই যে কোণটা রয়েছে অ্যাঙ্গেল AOC বলতে হচ্ছে এই কোণটা, এই কোণটা এটা হচ্ছে একটা কেন্দ্রস্থ কোণ, কারণ একটা বৃত্তের কেন্দ্রের উপরে অবস্থিত রয়েছে এটা। আর ADC এই কোণটা দেখো, এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ, কারণ এটা বৃত্তের পরিধির উপরে অবস্থিত রয়েছে। এই বৃত্তস্থ কোণের ডবল হবে এই কেন্দ্রস্থ কোণটা, মানে অ্যাঙ্গেল AOCটা ডবল হবে বৃত্তস্থ কোণের ADCর, অ্যাঙ্গেল ADCর ডবল হবে। তো এখানে AOCটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর ADCটা হচ্ছে বৃত্তস্থ কোণ, তাহলে AOCটা হবে ADC এর ডবল। তাহলে এখান থেকে ADC ইকুয়াল টু কত হবে, ADC ইকুয়াল টু হয়ে যাবে হাফ অফ অ্যাঙ্গেল AOC। তাহলে ADC ইকুয়াল টু হয়ে যাচ্ছে হাফ অফ অ্যাঙ্গেল AOC। এবার আমরা ABC এই কোণটাকে নিচ্ছি। ABC এই কোণটাও দেখো একটা বৃত্তস্থ কোণ রয়েছে, বৃত্তের পরিধির উপরে অবস্থিত রয়েছে। আর প্রবৃদ্ধ AOCটাকে দেখছি। প্রবৃদ্ধ AOC বলতে কোন কোণটা, প্রবৃদ্ধ AOC বলতে হচ্ছে এই কোণটা। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্রস্থ কোণ, কারণ এটা বৃত্তের কেন্দ্রের উপরে অবস্থিত রয়েছে। তাহলে বলা যেতে পারে প্রবৃদ্ধ AOCটা ABC কোণের ডবল হবে। আমরা একটু আগেই বললাম যে কেন্দ্রস্থ কোণটা পরিধিস্থ কোণের ডবল হয়, তাহলে বলা যেতে পারে প্রবৃদ্ধ AOCটা ডবল হবে কার, অ্যাঙ্গেল ABC এর। তাহলে এখান থেকে ABC ইকুয়াল টু কত হবে, ABC ইকুয়াল টু হয়ে যাবে হাফ অফ প্রবৃদ্ধ AOC। আশা করি বুঝতে পেরেছো, কোনো জায়গায় ডাউট নেই। এই যে ইকুয়েশনটা বেরিয়েছিল, এটার নাম্বার দিলাম 1 নাম্বার, এটার নাম্বার দিলাম 2 নাম্বার। এবার এই 1 আর 2টাকে যদি যোগ করে দেওয়া যায় তাহলে কত হবে দেখো। 1 আর 2টাকে যোগ করছি, 1এতে ছিল অ্যাঙ্গেল ADC আর 2এতে ছিল অ্যাঙ্গেল ABC। ইকুয়াল টু দিয়ে বসবে হাফ অফ অ্যাঙ্গেল AOC
প্লাস হাফ অফ প্রবৃদ্ধ এওসি। হাফটাকে কমন নেওয়া যাবে, তাহলে কত পড়ে থাকবে? পড়ে থাকবে এওসি প্লাস প্রবৃদ্ধ এওসি। তাহলে এওসি এবং প্রবৃদ্ধ এওসি এই দুটো কোণের যোগফলটা কত হবে? একটা বিন্দুর ওপরে অবস্থিত রয়েছে এই দুটো কোণ, আর একটা বিন্দুকে কেন্দ্র করে মোট 360 ডিগ্রি কোণের সৃষ্টি হয়। তাহলে অ্যাঙ্গেল এওসি আর প্রবৃদ্ধ এওসি এই জায়গায় লেখা যেতে পারে 360 ডিগ্রি। 2 দিয়ে 360কে ক্যান্সেল করা যাবে, তাহলে পড়ে থাকবে 180 ডিগ্রি। তাহলে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম এডিসি প্লাস অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। আমাদের এটাই প্রুফ করা ছিল যে অ্যাঙ্গেল এডিসি প্লাস অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। আমরা যেরকমভাবে এই দুটো কোণকে 180 ডিগ্রি প্রুফ করলাম, এই কোণটাকে আর এই কোণটাকে 180 ডিগ্রি প্রুফ করলাম, ঠিক একই রকমভাবে এই কোণটাকে এবং এই কোণটাকে দেখানো যেতে পারে এই দুটো 180 ডিগ্রি হবে। আমাদের এটাই প্রুফ করতে দেওয়া হয়েছিল। আমি পুরো প্রসিডিওরটাকে আরেকবার রিপিট করছি। আমাদের প্রমাণ করতে দেওয়া হয়েছিল যে একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো 180 ডিগ্রি হবে, মানে এই কোণটা এবং এই কোণটা এদের যোগফলটা 180 ডিগ্রি হবে, এবং এই কোণটা আর এই কোণটার যোগফলটা 180 ডিগ্রি হবে, সেটা আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছিল। আমরা এর আগে একটা থিওরেমে দেখেছিলাম যে একটা বৃত্তের কেন্দ্রস্থ কোণটা ডবল হয় কার? বৃত্তস্থ কোণের ডবল হয়। তাহলে এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে লেখা যেতে পারে অ্যাঙ্গেল এওসিটা ডবল হবে কার? অ্যাঙ্গেল এডিসির। এখান থেকে লেখা যেতে পারে অ্যাঙ্গেল এডিসি ইকুয়াল টু হচ্ছে হাফ অফ অ্যাঙ্গেল এওসি। এটা লেখা যায়। এটার নাম্বার দিলাম আমরা 1 নাম্বার। আবার একই রকমভাবে আমরা দেখাতে পারি এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ আর এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা বলতে পারি যে প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এওসি ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু অ্যাঙ্গেল এবিসি। প্রবৃদ্ধ এওসি বলতে কোন কোণটা? প্রবৃদ্ধ এওসি বলতে হচ্ছে এই কোণটা। এটা ডবল হচ্ছে কার? অ্যাঙ্গেল এবিসি এর ডবল হচ্ছে। এখান থেকে লেখা যেতে পারে অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু হাফ অফ প্রবৃদ্ধ এওসি। এটা লেখা যায়। এটার নাম্বার দিচ্ছি 2 নাম্বার। এবার এই 1 নাম্বার আর 2 নাম্বারটাকে যদি যোগ করে দেওয়া যায়, 1 আর 2কে যদি যোগ করে দেওয়া যায়, তাহলে কত হবে? অ্যাঙ্গেল এডিসি প্লাস অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু কত হবে? ইকুয়াল টু হয়ে যাবে হাফ অফ অ্যাঙ্গেল এওসি প্লাস হাফ অফ প্রবৃদ্ধ এওসি। এখান থেকে দেখো যদি হাফটাকে কমন নেওয়া যায় তাহলে কত পড়ে থাকবে? এওসি পড়ে থাকছে প্লাস প্রবৃদ্ধ এওসি পড়ে থাকছে। এওসি আর প্রবৃদ্ধ এওসি বলতে ও বিন্দুটাকে কেন্দ্র করে যে দুটো কোণ তৈরি হয়েছে সেই দুটো কোণকে বোঝানো হচ্ছে, আর একটা বিন্দুকে কেন্দ্র করে মোট 360 ডিগ্রি কোণ তৈরি হতে পারে। তাহলে আমরা অ্যাঙ্গেল এওসি প্লাস প্রবৃদ্ধ এওসি এই জায়গাটায় 360 ডিগ্রি লিখতে পারি। এওসি প্লাস প্রবৃদ্ধ এওসি এই দুটো কোণটা ও বিন্দুটাকে কেন্দ্র করে তৈরি হয়েছে, তাহলে এই দুটো কোণের জায়গায় আমি 360 ডিগ্রি লিখতে পারি। 2 দিয়ে যদি 360কে ক্যান্সেল করা যায় তাহলে কত পড়ে থাকবে? 180 পড়ে থাকবে। তাহলে আমরা কি দেখতে পেলাম? তাহলে আমরা দেখতে পেলাম অ্যাঙ্গেল এডিসি প্লাস অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু কত হচ্ছে? ইকুয়াল টু হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। আমাদের এটা একটা প্রুফ করতে দেওয়া হচ্ছিল। ঠিক একই রকমভাবে আমরা যদি ও এ আর ওসিটাকে যুক্ত না করে, ও এ আর ওসিটাকে যুক্ত না করে ওডি এবং ওবিটাকে যুক্ত করতাম, তাহলে আমরা দেখাতে পারতাম যে এই কোণটা এবং এই কোণটার যোগফলটা হয়ে যাবে 180 ডিগ্রি। আমাদের এটাই প্রুফ করতে দেওয়া হয়েছিল। আশা করি কোনো জায়গায় ডাউট নেই। যদি কোনো জায়গায় ডাউট থেকে থাকে তাহলে ভিডিওটাকে একবার ব্যাক করে দেখে নাও। নেক্সট অঙ্ক দেখা যাক। এখানে দেওয়া রয়েছে দুটো বৃত্ত পরস্পরকে সি এবং ডি বিন্দুতে ছেদ করেছে। এই ডিসি বিন্দুগামী দুটি সরলরেখা
একটি বৃত্তকে যথাক্রমে এ আর বি বিন্দুতে ছেদ করেছে, আরেকটা বৃত্তকে ই আর এফ বিন্দুতে ছেদ করেছে। ছবিটা ভালো করে বোঝো। দুটো বৃত্ত পরস্পরকে ডি আর সি বিন্দুতে ছেদ করেছে, মানে এই পয়েন্টটা হচ্ছে ডি, এই পয়েন্টটা হচ্ছে সি। এবার এখানে বলে দেওয়া রয়েছে একটা সরলরেখা ডি বিন্দু দিয়ে যাওয়ার সময় একটা বৃত্তকে এ বিন্দুতে ছেদ করেছে, আরেকটা বৃত্তকে ই বিন্দুতে ছেদ করেছে। আরেকটা সরলরেখা সি বিন্দু দিয়ে যাওয়ার সময় একটা বৃত্তকে বি বিন্দুতে ছেদ করেছে, আরেকটাকে এ বিন্দুতে ছেদ করেছে। এবার এখানে বলছে অ্যাঙ্গেল ডিএবি, অ্যাঙ্গেল ডিএবি বলতে কোন কোনটা? এই কোনটা গিভেন রয়েছে 75 ডিগ্রি। তাহলে আমাদের জিজ্ঞেস করেছে অ্যাঙ্গেল ডিইএফ এর ভ্যালুটা কত হবে। অ্যাঙ্গেল ডিইএফ বলতে হচ্ছে এই কোনটা, এই কোনটার মানটা কত হবে। তাহলে আমরা কি করব, তার জন্য একটা অঙ্কন করছি। অঙ্কনটা হলো ডি আর সি বিন্দুকে জুড়ে দেওয়া হলো, এটাই হচ্ছে অঙ্কনটা। ডি আর সি বিন্দুকে জুড়ে দেওয়া হচ্ছে। এখানে দেখো এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে যাচ্ছে, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে যাচ্ছে। আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো হয় 180 ডিগ্রি। আমরা আগের উপপাদ্যতেই দেখলাম যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো হচ্ছে সম্পূরক কোণ, মানে 180 ডিগ্রি। তাহলে বলা যেতে পারে এই কোণটা এবং এই কোণটা, এই দুটো কোণের যোগফলটা হয়ে যাবে 180 ডিগ্রি। তাহলে আমি লিখতে পারি অ্যাঙ্গেল ডিএবি প্লাস অ্যাঙ্গেল ডিসিবি। ডিএবি বলতে হচ্ছে এই কোণটা, আর ডিসিবি বলতে হচ্ছে এই কোণটা। এই দুটো কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তো এর মধ্যে ডিএবিটা দেওয়া রয়েছে 75 ডিগ্রি। আমাদের এখান থেকে ডিসিবিটাকে বার করতে হবে। তাহলে ডিসিবি কত হবে? ডিসিবিটা হয়ে যাবে 180 মাইনাস 75 ডিগ্রি। তাহলে মাইনাস করলে কত হচ্ছে? 105 ডিগ্রি হয়ে যাচ্ছে। আশা করি কোনো জায়গায় ডাউট নেই। আমরা তাহলে ডিসিবি পেয়ে গেলাম 105 ডিগ্রি। এখানে দেখো বিএফটা একটা সরলরেখা রয়েছে, বিএফটা একটা সরলরেখা রয়েছে। একটা সরলরেখার উপরে অবস্থিত দুটো কোণের যোগফল কত হয়? সবসময় 180 ডিগ্রি হয়ে থাকে। একটা সরলরেখার উপরে অবস্থিত দুটো কোণের যোগফল অলওয়েজ 180 ডিগ্রি হয়ে থাকে। তাহলে এখানে ডিসিবি এই কোণটা, ডিসিবি এই কোণটা এবং ডিসিএফ এই দুটো কোণের যোগফল কত হবে? এই দুটো কোণের যোগফলটা হয়ে যাবে 180 ডিগ্রি। ডিসিবি এবং ডিসিএফ এই দুটো কোণ যেহেতু একই সরলরেখার ওপরে রয়েছে, তাই এদের যোগফলটা হয়ে যাবে 180 ডিগ্রি। তো এর মধ্যে ডিসিবিটা দেওয়া রয়েছে 105 ডিগ্রি। তাহলে ডিসিএফটা কত হবে? ডিসিএফটা হয়ে যাবে 180 মাইনাস 105, মাইনাস করলে হয়ে যাচ্ছে 75। ডিসিএফটা আমরা পেয়ে গেলাম 75 ডিগ্রি, মানে এই কোণটা পেয়ে গেছে 75 ডিগ্রি। এবার দেখো সিডিইএফ, সিডিইএফ যে চতুর্ভুজটা রয়েছে এটা হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ। আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর যোগফল 180 ডিগ্রি হয়। তো এখানে সিডিইএফ এই বৃত্তস্থ চতুর্ভুজটার ডিসিএফ ইকুয়াল টু বেরিয়ে গেছে 75 ডিগ্রি, আর এর বিপরীত দিকে অবস্থিত রয়েছে এই কোণটা, মানে ডিসিএফ এই কোণটার বিপরীত কোণ হচ্ছে ডিইএফ, ডিসিএফ এর বিপরীত কোণ হচ্ছে ডিইএফ। তো এই কোণটা কত হবে? এই কোণটা হবে 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি, মানে হয়ে যাচ্ছে 105 ডিগ্রি। এটাই হচ্ছে আনসার। আমি পুরো প্রসিডিওরটা আরেকবার রিপিট করছি। প্রথমে আমাদের এই কোণটা দেওয়া ছিল 75 ডিগ্রি। আমরা কি করেছি? আমাদের জিজ্ঞেস করা ছিল এই কোণটা কত। তার জন্য আমরা সি আর ডি এই দুটো বিন্দুকে জুড়ে দিয়েছি। তো যদি এই কোণটা 75 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে? এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর যোগফল 180 হয়। তাহলে এটা আর এটার যোগফল 180 হওয়ার কথা। তাহলে এই কোণটা কত হচ্ছে? এই কোণটা হয়ে যাচ্ছে 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি, মানে হয়ে যাচ্ছে 105 ডিগ্রি। এবার এখানে দেখো বিএফ এটা হচ্ছে একটা সরলরেখা, আর সেই সরলরেখার উপরে অবস্থিত রয়েছে এই কোণটা এবং এই কোণটা। এই দুটো কোণ একই সরলরেখার উপরে অবস্থিত।
আর একই সরলরেখার উপরে অবস্থিত দুটো কোণের যোগফল হয়ে থাকে 180 ডিগ্রি। তো এই দুটো কোণের মধ্যে একটা কোণ আমরা পেয়ে গেছি 105। তাহলে এই কোণটা কত হবে, মানে ডিসিএফ, এই কোণটা কত হবে? এই কোণটা হয়ে যাবে 180 মাইনাস 105, তাহলে হয়ে যাচ্ছে 75 ডিগ্রি। সিডিইএফ, এই যে চতুর্ভুজটা রয়েছে এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, দেখে বুঝতেই পারছো। এখানেও সেম ফর্মুলা কাজে লাগাতে হবে যে একটা চতুর্ভুজের, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর যোগফল 180 ডিগ্রি। তাহলে ডিসিএফ আর ডিইএফ এর যোগফলটা হয়ে যাবে 180 ডিগ্রি। তার মধ্যে ডিসিএফটা দেওয়া হচ্ছে 75, তাহলে ডিইএফটা কত হবে? ডিইএফটা হয়ে যাবে 180 মাইনাস 75, মানে হচ্ছে 105 ডিগ্রি। নেক্সট কোশ্চেন দেখা যাক। এখানে বলছে একটি গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কতটা বৃদ্ধি পাবে? ধরে নেওয়া যাক গোলকের আগের ব্যাসার্ধ ছিল আর একক, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে? গোলকের বক্রতলের ক্ষেত্রফল হয়ে যাবে 4πr², এত বর্গ একক। এটা হয়ে যাচ্ছে গোলকের আগের বক্রতলের ক্ষেত্রফল। বর্তমানে ব্যাসার্ধ 50% বেড়েছে। বর্তমানে ব্যাসার্ধ কত হবে? বর্তমানে ব্যাসার্ধ তো 50% বেড়েছে, তাহলে হয়ে যাবে আর ইন্টু 150/100, এত একক হয়ে যাচ্ছে বর্তমানে ব্যাসার্ধ। এটাকে আমরা 50 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা পড়ে থাকবে 3, এখানটা পড়ে থাকবে 2, তাহলে হয়ে যাবে 3r/2, এত একক। তাহলে বর্তমানে বক্রতলের ক্ষেত্রফল কত হবে? তাহলে বর্তমানে বক্রতলের ক্ষেত্রফল হবে 4πr², আর স্কোয়ারের জায়গায় বসবে 3r/2 হোল স্কোয়ার, এত বর্গ একক হয়ে যাচ্ছে। তাহলে 3r/2 হোল স্কোয়ারের জায়গায় লেখা যেতে পারে 3r/2 ইন্টু 3r/2, যেহেতু স্কোয়ার ছিল তাই দুবার লিখলাম। 2 দিয়ে 4কে ক্যান্সেল করছি, তাহলে এখানটা 2 পড়ে থাকবে, আবার 2 দিয়ে এটাকে ক্যান্সেল করছি, তাহলে মাল্টিপ্লাই করলে কত হবে? মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 9πr², এত বর্গ একক। তাহলে আগে বক্রতলের ক্ষেত্রফল ছিল 4πr², বর্তমানে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 9πr²। তাহলে কতখানি বৃদ্ধি পেল? বৃদ্ধি পেয়েছে 9πr² মাইনাস 4πr², এই দুটোকে মাইনাস করলে হয়ে যাবে 5πr²। এবার আমাদের জিজ্ঞেস করেছে বৃদ্ধির হার কত। তাহলে বৃদ্ধির হার ইকুয়াল টু হয়ে যাচ্ছে 5πr²/4πr² ইন্টু 100। যতখানি বৃদ্ধি পেয়েছে সেটাকে ওপরে রাখলাম, আগের যেটা ছিল সেটাকে নিচে রাখলাম, ইন্টু 100। এখান থেকে পাইটা ক্যান্সেল হয়ে যাবে, আর স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত পড়ে থাকছে? 5/4 ইন্টু 100। 4 দিয়ে 100কে ক্যান্সেল করলে কত পড়ে থাকবে? 25 পড়ে থাকবে। 5 ইন্টু 25 করলে হয়ে যাবে 125। তাহলে কতখানি বৃদ্ধি পেয়েছে? 125% বৃদ্ধি পেয়েছে। এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন দেখো। একটি অর্ধগোলক আকৃতির গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 42 ডেসিমিটার। গম্বুজটির উপরিতল রং করবে, তাহলে প্রতি বর্গমিটারে 35 টাকা হিসেবে মোট কত টাকা খরচ পড়বে? একটা অর্ধগোলক আকৃতি গম্বুজ বলে দিয়েছে, তার ব্যাস গিভেন রয়েছে। ব্যাস মানে ডায়ামিটারটা হচ্ছে 42 ডেসিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হয়ে যাবে 42/2, তাহলে ক্যান্সেল করলে পড়ে থাকছে 21 ডেসিমিটার। তাহলে গম্বুজটার ব্যাসার্ধ হয়ে গেল 21 ডেসিমিটার। এর বক্রতলের ক্ষেত্রফল কতটা হবে? অর্ধগোলক বলে দিয়েছে, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 2πr²। মানে কার্ভ সারফেস এরিয়া মানে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr²। তাহলে 2π আরের জায়গায় কত বসবে? আরের জায়গায় বসে যাবে 21 স্কোয়ার। তো এটাকে এরকমভাবে লেখা যেতে পারে 2 ইন্টু 22/7 ইন্টু 21 ইন্টু 21। পাইয়ের জায়গায় ভ্যালু বসালাম, 21 স্কোয়ারটাকে লিখলাম 21 ইন্টু 21। এটাকে 7 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা পড়ে থাকবে 3, তাহলে কত হচ্ছে? 2 ইন্টু 22 ইন্টু 3 ইন্টু 21, এত বর্গ ডেসিমিটার।
এটা হয়ে গেল অর্ধগোলক আকৃতির গম্বুজের বক্রতলের ক্ষেত্রফল। 1 বর্গমিটারে রং করা খরচ বলে দিয়েছে 35 টাকা। এটা আমাদের বেরিয়েছে বর্গ ডেসিমিটারে, এটাকে আমাদের চেঞ্জ করতে হবে বর্গমিটারে। বর্গ ডেসিমিটার থেকে বর্গমিটারে যাওয়ার জন্য 100 দিয়ে ডিভাইড করতে হয়। তাহলে এখানটায় কত হবে? 2 × 22 × 3 × 21 বাই 100, এত বর্গমিটার হয়ে যাচ্ছে। এবার 1 বর্গমিটারে খরচ আছে 35 টাকা। তাহলে এতখানি এরিয়া রং করবার জন্য মোট কত টাকা খরচ পড়বে? খরচ ইকাল টু হয়ে যাবে বক্রতলের ক্ষেত্রফল ইন্টু 35। তাহলে হয়ে যাচ্ছে 2 × 22 × 3 × 21 বাই 100 ইন্টু হচ্ছে 35। এটাকে 2 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে কত পড়ে থাকবে? এখানটা পড়ে থাকবে 50। এটাকে আবার 5 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা পড়ে থাকবে 7, এখানটা পড়ে থাকবে 10। লাস্টে এগুলোকে মাল্টিপ্লাই করে দিতে হবে। 22 × 3 করলে হয়ে যাচ্ছে 66, 21 × 7 করলে হচ্ছে 147 বাই 10। এটাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 9702 বাই 10। এটাকে পয়েন্টে চেঞ্জ করলে হয়ে যাবে 970.2 এত টাকা। এটা হচ্ছে মোট খরচ। আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি। এর পরবর্তী পার্টে তোমাদের বইয়ের অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যারা এই চ্যানেলে প্রথম, তারা এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করো।